ঘটনাটা প্রথম বলবো, সেটা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া এই কিছুদিন আগের, মানে গত ১-১.৫ মাস আগের করলাম, এই মেয়েটাকে। তো আমি তখনও সুন্নত নামাজ আমার বাকি আছে। তো আমার ওয়াইফ বললো যে কোন মেয়ে? আমি বললাম এই যে নাবেদের পাশে দাঁড়ায় ছিল, যে মেয়েটা আসছে, এই মেয়েটাকে। বলে নাবেদের সাথে তো কোনো মেয়ে আসে নাই, তুমি কি দেখলাম? আমি বললাম কি বলো তুমি? আমি তো বসা থেকে দাঁড়ায় গেছি, দাঁড়ায় বললাম যে এই কি বলতো তুমি? আমার সাথে ফান করতেছো? আমি নামাজের মধ্যে দাঁড়ায় আছি, তুমি এটা কি বলতেছো? একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় ছিল নাবেদের সাথে, আমার দিকে তাকায় তাকায় হাসতেছিল। এবং তার এবং রাসেল ভাই বিশ্বাস করেন, এই যে এখন যে আমি তাকে বলতেছি আপনাকে এই ঘটনাটা, আমি মেয়েটাকে দেখতেছি, মানে এত জীবন্ত। তো আপনি এখনো দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি ওকে। এখন ওই সিনটা দেখতেছি যে মেয়েটা, আমার শ্বশুর দাঁড়ায় আছে পাঞ্জাবি পরে, তার পাশে নাবেদ, এবং তার পাশে ওই মেয়েটা, মানে তিনজনের দরজাটা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে মনে করেন, আর পিছনে
এরকম জলজ্যান্ত একটা মেয়েকে দেখলাম আমার চোখের সামনে, দরজা খুলে আমার দিকে তাকায় হাসতেছে। আমি তার সাথে সাথে আমার আবার ইয়াতে চলে গেছি, দরজাতে চলে গেলাম। তো দরজাতে খুলে গিয়ে আমি গেটটা খুললাম। গেটটা খুলে দেখলাম যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাইরের বারান্দায় লাইট জ্বলতে, ওই সিঁড়ি স্পেসে যে লাইট জ্বলতেছে, উপরে যাওয়ার নিচে যাওয়ার সিঁড়িগুলো দেখা যাচ্ছে। তো আমি আসলে কোনো ব্যাপার, পুরো ব্যাপারটাই যেন একটা, ওই যে যতক্ষণ আমার শ্বশুর ছিলেন ওনাকেই শুধু আমি জিজ্ঞেস করি নাই বাবা আপনার সাথে কে ছিলেন, কারণ হয়তো উনি আবার অন্য কিছু ভাববেন। তো আমি আমার ওয়াইফ চলে তারা চলে যাওয়ার পরে আমি তাকে বললাম যে মিতা না, এটা আসলে আমি কাউকে দেখছি। আমি আমি কিন্তু এরপরে রাসেল ভাই ওই ঘটনাটা আপনাকে আর কি, আমি যে এত জীবন্ত ছিল যে আমি কিন্তু রেকর্ড করে আপনাকে পাঠিয়েছিলাম, যার জন্য আপনি আবার ফোন করতেছিলাম, মাটি ইয়া করে সারটার দেওয়ার ইয়ে করতেছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম। বিড়ালটাকে দেখলাম ঘর 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 করে শব্দ করলো। এই জিনিসটা আমি আমার ফেসবুকে শেয়ার করছিলাম। তো আমার সাথে মোবাইল আছে, আমি হঠাৎ করে কাজ ফেলে বিড়ালের দিকে তাকালাম। দেখলাম যে ও আমার ওই ইয়া গাছের নিচে বসে আছে, আমার মরিচ গাছ আছে, বোম্বাই মরিচ গাছ, মরিচ গাছের নিচে। এবং সে মানে কিরকম অ্যাবনর্মাল অ্যাটিটিউড করতেছে, মানে ওর ঘর 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 যেমন বিড়াল। তো আমি আবার দেখলাম যে ওদের একটা দিকে তাকায় আমার ঠিক পিছনে, আমার পিছনটার দিকে তাকায় ওরকম গড় গড় শব্দ করতেছে। তো আমি আমার পিছনে তাকাইলাম। তো রাসেল ভাই আমার একটা অনুভূতি হলো কি, যে আমার চুলগুলো খাড়ায় গেল, আমার সারা শরীরের মধ্যে কেমন একটা অনুভূতি হলো, মনে হলো যে ও একটা কিছু দেখতেছে। বিড়ালটা তারপরে ওইখানে বসে কিছু মানে মানে এরকম অ্যাবনর্মাল আচরণ শুরু করলো যে আমার ভয় লেগে গেছে। আমি ঠিক একদম অনুভব করলাম যে আমার পাশে কেউ একজন আছে, বা আমার পিছনে, ঠিক আমার পিছনে আছে, এবং সে মুভ করতেছে, বিড়ালটাও তার মাথাটা ঘুরাইতেছে। মানে বিড়ালটা একদিকে
FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা সেকেন্ড খুব ছোট্ট করে শুনেছি, মানে শুধুমাত্র জানি যে কি হবে। 2 লাইন। তো যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে তাসদিক ইসলাম নামে এক ভাই আমার কাছে শেয়ার করেছেন। এটা হচ্ছে ওনার অফিসের সিকিউরিটি গার্ডের ছেলের ঘটনা। আচ্ছা, তো উনি আমাকে আগেই বলেছিল যে আলিফ ভাই আমি কিন্তু আপনার জন্য একটু বলি যে আমি ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে রাত 1টার বেশি বেজে যায়, ঘড়িতে দেখি রাত 1টার বেশি বাজে এবং চারিপাশটা তেমন অন্ধকার না, কিছু আলো আছে। উপর আকাশের পূর্ণিমা মানে কমপ্লিট চাঁদের আলো দেখতে, চাঁদের আলো সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো নামার বাজার থেকে আমার বাড়ি হচ্ছে অ্যাটলিস্ট 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যেহেতু আমি একটা বিয়ের প্ল্যানিংয়েও আছে, তো আমার ব্যাগ ট্যাগ লাগেজ শপিং টপিং করা, এই ব্যাগটাও এত ভারী ছিল যে আমি হেঁটে আমার বাড়ি যেতে পারবো না, আর এটাকে টানাও একটা কাফনে কাপড় মোড়ানো লাশ নিয়ে আমার সামনে আসছে। আমি খুব হতভম্ব হয়ে যাই, আমার এসব জিনিস ভয় লাগে না, আমি এত ভয়ের মানুষ না, আমি এগুলিতে ভয় পাই না। লাশ আসছে তো কী হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে আমি কিছু পেলে সাথে যাব, কিন্তু এর সাথে আমি যাব না। কিন্তু ওই মুহূর্তে লোকটা
প্রথমে উনি তেমন একটা আমলে নেন না যে রাত্রেবেলা হয়তো কেউ যেতে পারে। তো কথা বলতে বলতে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে কাহিনী কি, বলে যে সীতাকুণ্ড থানা থেকে লাশটা দিছিল আমাকে, এটা এখন পৌঁছাই দিব। এখন কথা হচ্ছে যে আপনি ওই আশেপাশে যা দেখতেছেন তা কিছু মানে ধরে নিয়েন না। হঠাৎ করে এটা বলতে আরেকটা মহিলা তার সামনে দিয়ে ক্রস করলো, এবং এবং তিনি দেখলেন যে মহিলাটা ক্রস করে উনি যখন পিছনে তাকালো যে মহিলাটা পিছনে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এর মাঝখানে তারা কিন্তু ভুইয়া রোডে ঢুকেছে। বলে রাখি যে এলাকার লোকজনরা এই ভুইয়া রোডে তেমন একটা রাত্রেবেলা কেউ প্রবেশ করে না, কারণ ওইখানে এরকম করে কয়েকবার তাদের সামনে দিয়ে এরকম মহিলা, একটা বোরকা পরা মহিলা, একজন মহিলা বারবার ক্রস করে যাচ্ছে। তো উনি জিজ্ঞেস করে আচ্ছা ভাই কাহিনী কি, উনি চিন্তা করে মনে মনে যে যদি কোনো লাশ এরকমভাবে থানার মধ্যে থাকে এবং লাশের সাথে যদি কোনো অ্যাড্রেস থাকে, এবং এটা সে বুঝতে পারছিল ভ্যানটা অনেক ভারী ভারী লাগছিল, যে ওনার টানতে কষ্ট ছিল, যে ভ্যানওয়ালা ওনার টানতে খুব কষ্ট ছিল। আপনি ভ্যান রিক্সাতেও চললে বুঝতে পারবেন যে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে কত স্মুথ যাচ্ছে, বা আপনার সাথে কেউ থাকলে তার টান
আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে এখন ঘটনাটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার এক বন্ধুর ফ্যামিলির সাথে ঘটে যাওয়া, তো ওর আম্মুর সাথে। তো ঘটনাটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে, কারণ যে আসলে অনেক কিছু জিনিসগুলো আছে, এরকম কিছু জিনিসগুলো আছে যেগুলো আমরা আসলে নিজের সাথে না ঘটলে আমরা বুঝতে পারি না, ঠিক? True. তো আমার এই বন্ধু আমাকে যে ঘটনাটা বলছে, যে ও জানতো যে আমি ভূত এফএমে আসি এবং এই ধর আগেও অনেক ঘটনা শেয়ার করেছি আমি ভূত এফএমে। তো আমাকে একদিন কথা প্রসঙ্গে বললো যে আমাদের বাসায় আসিস, তোর সাথে একটা ঘটনা শেয়ার করব এবং তোর ভালো লাগবে মনে হয়, তুই কারোর সাথে শেয়ার করবি না। আমি বললাম যে আমি যদি ভূত এফএম বলি, কয় না আমি তোকে রিকোয়েস্ট করবো তুই বলিস না, আর যদি এখন তুই বলিস তাহলে আম্মুর পারমিশনটা নিয়ে নিস, যেহেতু ঘটনাটা আম্মুর সাথে এবং আমার ফ্যামিলির সাথে জড়িত। তা আমি বললাম ঠিক আছে। একদিন তো ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে ও বললো, খালাম্মাকে সালাম দেওয়ার পরে খালাম্মা ড্রয়িং রুমে বসছে, আমরা তিনজনই বসলাম। তো আমার ওই ফ্যামিলি, ওদের ফ্যামিলিটা হচ্ছে ও এবং ওর এক ছোট বোন, ওর আব্বু আর ওর আম্মু, এই হলো 4 জনের ওদের ফ্যামিলি। তো ওরা আমরা ড্রয়িং রুমে বসে কথা প্রসঙ্গে বললাম যে খালাম্মা আপনার সাথে একটা ঘটনা ঘটছে, এটা একটু যদি বলেন। বলে তখন ওকে, ও ছেলেকে উদ্দেশ্য করে বলে তুই বল, আমি মাঝে মাঝে তোর সাথে যোগ দিব আর কি। তখন ওই ঘটনা বললো যে ঘটনাটা বেশ কিছুদিন আগের, অনেক দিন আগে, অনেক বছর আগের, প্রায় 20-25 বছর আগের ঘটনা। তো ওই ওর আব্বু হলো আপনার একটা সরকারি কর্মকর্তা, কিন্তু উনি যে পেপারস মিলে আর কি ওনার ইয়াটা পড়ছিল, দায়িত্ব পড়ছে বিভিন্ন। তো চিটাগংয়ে পেপারস মিল যে আছে ওইখানে উনি ওইখানে ইয়াতে ছিলেন আর কি, জেনারেল ম্যানেজার হিসাবে ওইখানে গেছিলেন। তো ওইখানে ওনার পোস্টিংটা ছিল। তো উনি যখন ওইখানে যান তখন ওর বয়স, আমার বন্ধুর বয়স প্রায় 7-8 বছর বয়স বা এরকম আর কি। তো ক্লাস 3-4-এ পড়ে। ওর আম্মু তখন প্রেগনেন্ট, এবং প্রেগনেন্সির এরকম একটা সময় স্টেজ, লাস্ট স্টেজটা ছিল আর কি, যে কোনো সময় ডেলিভারিটা হয়ে যেতে পারে আর কি। তো ওরা যখন ওই বাসায় গেল, তো হঠাৎ ওদের বাসায় একটা কাজের মেয়ে আর কি মহিলা ছিলেন, বয়স প্রায় 60-65 বছর বয়স এরকম। তো মহিলা হালকা পাতলা লম্বা গড়নের একজন মহিলা এবং খুব বিশ্বস্ত, কারণ ওদের ওয়াইড্রফের উপরে ওর বাবার মানি ব্যাগ থাকতো, রান্না বাড়ার যে মহিলা আসলে কাজের মেয়েদের নিয়ে যে সমস্যাগুলো হয়, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে চুরি করে বা এইটা করে, ওইটা ধরে, ওইটা নিয়ে যায়। তো ওই মহিলার কাছে ওরা ওই প্রজেক্টে যাওয়ার পরে তো পুরো সংসারটাই খালাম্মা দিয়ে আর কি একদম নির্ভাবনায় থাকতেন, যে কোথাও গেলেও বুয়া তার মতো কাজ করে ঘর দর লকটক করে চলে যেতেন। তো এতটাই বিশ্বস্ত ছিলেন। তো একদিন ওই হঠাৎ করেই মহিলা কাজে আসা বন্ধ করে দিল রাসেল ভাই। তো ওনার অবস্থাটা ছিল এরকম যে শরীরটা নিয়ে উনি বেশি মুভ করতে পারেন না, বেশি কাজ করতে পারেন, নোয়া হয়ে ঘর মুছতে পারেন না, বা কিছু ভারী কাজ করতে পারেন না, কোনো কাজই করতে পারেন না। খালাম্মার শরীরটা, খালাম্মা বললো আমাকে যে বাবা আমার শরীরটা তখন এত ভারী হয়ে গেছিল, আমার এই ছেলেটা যে বড় ছেলেটা ওর সময় কিন্তু এরকম আমি হইনি, কিন্তু ওই আমার মেয়েটা যখন আমার গর্ভে আসলো এবং লাস্টের দিকে আমি কোনো মুভি করতে পারতাম না। তো একদিন ওই মহিলা বুয়া আপনার প্রায় 6-7 দিন আসতেছে না। তো আমি এর কাছে জিজ্ঞেস করছি, দারোয়ানের কাছে জিজ্ঞেস করছি, তারপর একে দিয়ে কোনোভাবে না একটা কাউকে ম্যানেজ করা যায়। আর বুয়া তো এরকম করেন না সাধারণত, যে না বলে না কয়ে উনি হঠাৎ করে চলে গেছেন। আর বুয়া যেহেতু জানেন আমার শরীরের এই অবস্থা, এবং উনি আমাকে বেশ টেক কেয়ার করতেন, যদিও উনি এসে ছুটা বুয়া হিসাবে কাজ করতেন, কিন্তু উনি সব কিছু গুছাই টুছাই দিয়ে যেতেন এবং আমার সবসময় খেয়াল রাখতেন শরীরে। তো হঠাৎ করে বুয়া না আসায় আমি খুব সমস্যার মধ্যে পড়ে গেলাম। তো আমি প্রায় গ্রিল ধরে বাইরে দাঁড়ায় থাকতাম, নিচে দিয়ে কেউ গেলে আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে আমাকে একটু আসো, কাজ করে দিয়ে যাও। তো এরকম আর কয়দিন। তো একদিন আমি অনেক করে ড্রয়িং রুমে যেয়ে দাঁড়াইছি, ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ায় আছি। তো ড্রয়িং রুমে দাঁড়ায় আমার এমন পেটের মধ্যে ব্যথা হলো, যে এমন পেইন উঠলো, তো আমার মনে হলো যে পুরো দুনিয়াটা ঘুরে গেছে। আমার ছেলেটা স্কুলে গেছে, আমি বাসার মধ্যে একা, আমার হাজব্যান্ড তখন কাজে গেছেন। তো আমি হঠাৎ করে ড্রয়িং রুমের মধ্যে দাঁড়ানো থেকে কার্পেটের মধ্যে পড়ে গেলাম, মানে বসে পড়লাম আর কি। বসে পড়ে যে শুয়ে পড়ছি, আমার আর কোনো সেন্স নাই। তো কিছু অনেকক্ষণ পরে আমি শুনতেছি যে দরজার মধ্যে নক করতেছে, টক 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 করে শব্দ হচ্ছে। তো আমি অনেক বলার চেষ্টা করলাম কে কে কে, কিন্তু তারপরে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তারপরে আমি উঠে অনেক কষ্টে আপনার পাশেই ছিল সোফাটাকে ধরে উঠে তারপর যে দরজাটা খুললাম, যে কে, তাকায় দেখি যে বুয়া দাঁড়ায় আছেন, যে খালা। আমি তাকে দেখা মনে হলো, আমার শান্তি লাগলো, যে আমার শারীরিক কষ্টটা আমি ভুলে গেলাম, যে আসলে বুয়া আসছেন। আমার পুরো বাড়ির এই 6-7 দিন যে কাপড় চোপড় সব জমে আছে, জিনিসপত্র, মানে একজন যা হয় আর কি। তো বুয়াকে বললাম যে খালা আপনি আসছেন, আসেন। তো খালা ভিতরে আসলো, ভিতরে এসে খালা কি করলেন, ওই দরজা থেকে আমাকে ধরলেন, ধইরা বললেন যে খালা আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, একটু বিপদে পড়ে গেছিলাম এর জন্য। তো একটা জিনিস এখানে বলার রাসেল ভাই, উনি এই খালাম্মাকে ধরে
মানে যে সোফাতে ডাইনিং এর ড্রয়িং রুমের যে ওদের ডিবেন ছিল, ডিবেনের উপরে নিয়ে বসাই গেল। খালাম্মা বললেন যে আমাকে এমন হালকাভাবে নিয়ে গেলেন যে আমি ওইটুক যাওয়ার পথটার কোনো কষ্ট বোধ করলাম না। মানে মনে হলো যে বাতাসের উপর দিয়ে উঠায় উনি নিয়ে গেলেন, খালাম্মা এগুলো বললেন। তো বসার পরে আমি ডিবানে চোখ বন্ধ করে বসলাম। বসার পরে বলতেছি, খালা বলতেছে, খালা আপনি চিন্তা করেন না, আমি কাজ করে দিচ্ছি সব কিছু, আপনি এখানে রেস্ট নেন। তো আমি চোখ বন্ধ করে আছি, চোখ বন্ধ করে আর কি শুয়ে আছি ডিবানের মধ্যে হেলান দিয়ে। তো এর মধ্যে শুনতে শব্দ পাচ্ছি যে আমার রান্নাঘরের মধ্যে থালা বাসন ধোয়ার শব্দ হচ্ছে, একবার মনে হচ্ছে যে আপনার ঝাড়ু দেওয়ার শব্দ হচ্ছে, আবার একবার মনে হচ্ছে কাপড় ধোয়ার শব্দ, খচখচ শব্দ পাচ্ছি আমি। তো সব ব্যাপারগুলো একদম মানে যা হয় আর কি। তো আমি তন্দ্রার মতো করে এগুলো শুনতেছি। তো কিছুক্ষণ পরে এই বুয়া আমাকে আস্তে আস্তে এসে ডাকতেছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি বুয়া ডাকতেছে, বলতেছে খালা এই পানিটা খান। এক গ্লাস পানি দিল রাসেল ভাই, মানে এক গ্লাসটা নিয়ে এসে বলল আপনি এটা খান। তো আমি পানিটা উঠা বললাম যে খালা আমি তো আপনার কাছে পানি চাই নাই। কয় যে না চাই। তো উনি বলছেন আপনাকে গল্পটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি বললেন এইভাবে বললে মনে হয় সুবিধা হয় না হলে। হ্যাঁ, তখনই খালা বলতেছে যে আর কি যে আমি তো পানিটা চাই নাই। জি তো বললো যে না খালা আপনি খান। জি। তো খালাম্মা বললো যে ঠিক আছে। তখন আমি উঠে বসে পানিটা হাতে নিলাম, নিয়ে একটু মুখে দেওয়ার পরে পানিটা আমার কাছে এমন ভালো লাগলো যে মনে হলো যে আমি এমন কিছু খাচ্ছি, জি। আমি এমন কিছু খাচ্ছি যেটা আসলে আমি আগে কখনো খাইনি। মনে হলো যে আমার কাছে এক গ্লাস পানি আমি এক জগ পানির মতো খেলাম, জি। এক জগ পানির মতো খেলাম। তো আমি বললাম যে খালা আপনি আমাকে এটা কি দিয়েছেন? এটা কয় যে না নর্মাল পানি তো দিছি খালা, আপনি এটা খান। তো পানি খাওয়া হলো, আমি গ্লাসটা দিলাম। তো উনি চলে গেলেন, পানিটা নিয়ে ভিতরে গ্লাসটা নিয়ে চলে গেলেন। তো তারপরে এই আমি আবার হেলান দিয়ে শুইছি। তো এরকম সময় শুনতেছি যে বুয়া থালা বাসন আবার ধুইতেছে। আমি একবার চিন্তা করলাম যে থালা বাসন তো কিছুক্ষণ আগে ধুইছে বুয়া, তাহলে আবার কি থালা বাসন ধুইতেছে? তো ঠিক সেই সময় আবার শুনতেছি যে আমি আপনার ওই কাপড় কাচার শব্দ হচ্ছে। তো একই টাইম আমি তো তখন পানিটা খেয়েছি কিছুক্ষণ আগে। আর রাসেল ভাই এখানে একটু বলি যে খালাম্মা বললো যে এই পানিটা খাওয়ার পরে তার শরীরের মধ্যে এমন একটা আরাম বোধ হইলো যে এর আগে যে কষ্টটা ছিল, এই পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা ছিল, এই ছিল, হ্যাঁ চলে গেল। তো উনি করলেন কি ওই শব্দ শুনে ওইখান থেকে উঠে আপনার রান্নাঘরের ডাইনিং স্পেসটার মধ্যে থেকে রান্নাঘরটা দেখা যায়। তো উনি তাকায় দেখলেন যে রান্নাঘরে ওই বুয়া কাজ করতেছেন, আপনার থালা বাসন ধুইতেছেন। তো উনি ঘুরে আবার ওনাদের যে পিছনের বারান্দা আছে, বারান্দার দিকে যখন যাচ্ছেন, ছেলের রুমের যে আপনার ওয়াশরুমটা আছে ওইখানে যেয়ে দেখেন যে বুয়া আপনার কাপড় কাচতেছেন। তো রাসেল ভাই চিন্তা করেন, একজন মহিলা একই টাইমে আপনার রান্নাঘরে আপনার থালা বাসন ধুইতেছেন, আবার উনি সেকেন্ড টাইম একই সাথে দুই জায়গায়, একই সাথে দুই জায়গায়। এবং খালামা বলতেছেন যে আমি এটা কি দেখলাম। তো যাই হোক, সেদিনের মতো ঘটনা এইখানেই, বুয়া তারপর কাজ টাজ করে চলে গেছেন। আর আমি মনে করলাম যে আমি হয়তো ভুল দেখছি। তো রাতে যখন আমার হাজবেন্ড আসলেন, আইসা বললেন যে আমি তখন একটু ঘুমাই গেছিলাম, উনি এর মধ্যে আসছেন, হাজবেন্ড আসছে, আইসা বললো যে ছেলে তো ঘুমাচ্ছে, তুমি কি করতেছো? তো আমি বললাম যে আজকে আমি না, মানে উনি বলতেছেন। জি জি জি। তো উনি বলতেছেন যে আমি তো এই ঘুমাই গেছিলাম, বুয়া আইসা কাজ করে। হ্যাঁ তোমার ঘর দেখে আমি বুঝছি যে বুয়া আসছিল। যাক, বুয়ার কি হয়েছে? কয় মেয়ের কি একটা সমস্যা হয়েছিল। রাতে শোয়ার সময় আমি হাজবেন্ডকে বললাম, জানো একটা ঘটনা ঘটলো আজকে। আমি দেখলাম বুয়া একই সময়ে রান্নাঘরে কাজ করতেছে, আবার এক সময় দেখলাম যে সে আবার কি বলে আপনার বাবুর ওয়াশরুমে এসে কাপড় কাচতেছে। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তুমি কি দেখতেছো না দেখতেছো এগুলো নিয়ে মাথা ঘামায়ো না। যে আল্লাহ করে আমি ঢাকায় ফোন করছি, আম্মারা আসতেছে, তারা তাড়াতাড়ি করো। পরের দিন রাসেল ভাই বললো যে উনি ঘুমাইছিলেন, খালাম্মা ড্রয়িং রুমেই ঘুমাইছিলেন, ওনার বেডরুমে ঘুমাইছিলেন। তো বুয়া আইসা ওনাকে ডাকতেছেন। দরজা কিন্তু লক ছিল, রাসেল ভাই একটু মার্ক করেন যে দরজাটা কিন্তু বন্ধ, এবং বুয়ার ঢুকার কোনো নেই। ওনার হাজবেন্ডের কাছে চাবি আছে, কিন্তু বুয়া কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারেন। উনি ওনাকে ডাকতেছেন যে খালা কাজ শেষ,